13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে আশঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো ধরনের আশঙ্কা নাই, কোনো ধরনের লকডাউন কোনো ধরনের কি ডাকছে না, কোনো আশঙ্কা নেই। বিএনপি সংস্কারে রাজি, কিছু বাকি থাকলে নির্বাচনের পর সংসদে হবে বললেন মির্জা ফখরুল। সংবিধানে গণভোটের সুযোগ নেই বললেন আমির খসরু। অত্যন্ত গুরুত্বের সাথে কম সময়ের মধ্যে আমরা সমাধান করতে ভোটটা দিতে চাই, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। ভোটের আগে গণমাধ্যম নীতিমালা সংশোধনের আশ্বাস সিএসির। আইনগতভাবে আমজনতার দলকে নিবন্ধনের সুযোগ নেই জানালেন সচিব। আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন। ঢাকা 10 আসন থেকে নির্বাচন করতে চান উপদেষ্টা আসিফ মাহমুদ। এখনো আলোচনা হয়নি কোন দলের সাথে, জানলেন শীঘ্রই করবেন পদত্যাগ। এটা নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব। কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। 10ম গ্রেড সহ 3 দফা দাবিতে দেশ জুড়ে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি। কেন্দ্রীয় শহীদ মিনারে মুখে কালো কাপড় বেঁধে চুপ কর্মসূচি। নতুন পে স্কেল ঘোষণা করছে না অন্তর্বর্তী সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। নির্বাচিত সরকার এলেই আইএমএফ এর অর্থ ছাড়। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। আগামী 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের ঘোষণার তারিখ নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। দিনটি ঘিরে দেশে তৈরি হয়েছে উত্তেজনা। এ পরিস্থিতিতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে তাদের উপর কোনো চাপ নেই এবং বোধ করছেন না অনিরাপত্তাও। এদিন গুমের 2 মামলা এবং রামপুরায় 28 জনকে হত্যার 15 সেনা কর্মকর্তার পক্ষে ওকালতনামা প্রত্যাহার করেন ব্যারিস্টার সারোয়ার হোসেন। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে বিচার কার্য শেষ হয়েছে চলতি মাসেই। আগামী 13 নভেম্বর জানা যাবে রায়ের দিনক্ষণ। তবে রায়ের তারিখ ঘোষণার দিন ঘিরে দেশে ছড়িয়েছে উত্তাপ। ভারতে পলাতক শীর্ষ আওয়ামী লীগ নেতারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন নেতাকর্মীদের মাঠে থাকার উৎসাহ। দিনটি ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও। প্রসিকিউশনের প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউশন বলেন, দিনটি ঘিরে নিরাপত্তাহীনতায় ভুগছেন না তারা, তাদের উপর কোনো চাপও নেই। প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নাই। প্রসিকিউশন এই পরিস্থিতিতে কোনো বাড়তি চাপ অনুভব করছে না। প্রসিকিউশন শুধু তাদের মামলা প্রমাণের জন্য আইনের মধ্যে থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ গুমের 2 মামলা এবং রামপুরায় 28 জনকে হত্যায় 15 সেনা কর্মকর্তার পক্ষে ব্যারিস্টার সরোয়ার হোসেন আসামিপক্ষের আইনজীবী থেকে তার ওকালতনামা প্রত্যাহারের আবেদন করেন। কেন প্রত্যাহার করবেন তাও ব্যাখ্যা করেন। পরে ওকালতনামা বাতিল করা হয়। আমি নিজে একটি কমপ্লেন করেছিলাম, সেই কমপ্লেনের যে আসামি, সেই আসামি এই মামলারও আসামি রয়েছে। সেই প্রফেশনাল কন্ডাক্ট এবং ইথিক্স অনুযায়ী আমি ডিফেন্স লয়ার হওয়ার কোনো সুযোগ নাই। এরপর 7 সেনা কর্মকর্তাদের পক্ষে নতুন আইনজীবী নিয়োগ হয়। তারা বলছেন মামলা লড়তে প্রস্তুত তারা। আজকে আমরা যেটা করেছি ওকালতনামাটা দিয়েছি এবং সেই সাথে আমরা চিফ প্রসিকিউটর বরাবর একটা পিটিশন দিয়েছি যেন ওই সংশ্লিষ্ট যে মামলাটা আছে সেই মামলা সকল কাগজ যেন আমরা হাতে পাই। এদিকে চানখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যায় 14তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। 12 নভেম্বর এই মামলার তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য দেবেন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যরা যেভাবে মাঠে আছে সেভাবেই থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিচারিক ক্ষমতা নিয়ে মোতায়েন থাকা 50% সেনা সদস্য তুলে নেয়ার তথ্য সঠিক নয় বলেও জানিয়েছেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13 নভেম্বর লকডাউন কর্মসূচি নিয়ে কোনো আশঙ্কার কারণও দেখছেন না বলে দাবি করেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 1 মাসের মাথায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিবেচনা করে সারা দেশে 60 দিনের জন্য মোতায়েন করা হয়েছিল সশস্ত্র বাহিনী। দেয়া হয় বিচারিক ক্ষমতা। এরপর বারবার মেয়াদ বৃদ্ধি করে মাঠেই রাখা হয় সেনা সদস্যদের। এ অবস্থায় দীর্ঘ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের মাঠে থাকা ও বিশ্রামের বিষয়টি আলোচনায় আসে। এর পরিপ্রেক্ষিতে সরকারের কেউ কেউ বিশ্রামের জন্য 50 ভাগ সেনা সদস্য মাঠ থেকে তুলে নেয়ার প্রস্তাব করে। তবে সচিবালয়ে মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সেনা সদস্য তুলে নেয়ার কোনো সিদ্ধান্ত নেই সরকারের। সেনাবাহিনী আমরা 50% উইথড্র করে আমরা 50% উঠাচ্ছি না। এই মুহূর্তে সেনাবাহিনী সব আগে যেরকম ছিল এখন একই। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণার তারিখ 13 নভেম্বর ধার্য হতে পারে। এই দিনটিকে ঘিরে অনলাইনে প্রচারণা ও রাজপথে মিছিল সহ নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, এ নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কোনো ধরনের আশঙ্কা নাই, কোনো ধরনের লকডাউন যে ডাকুন কোনো ধরনের কি ডাকছে না, কোনো আশঙ্কা নেই। অন্যদিকে ডিএমপি বলছে, পরিকল্পনা করে প্যানিক সৃষ্টি করতে চাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। চলমান অভিযান রয়েছে, সেটা আরো জোরদার করা হয়েছে এবং রাজধানীর সার্বিক নিরাপত্তার জন্য, নগরবাসীর সার্বিক নিরাপত্তার জন্য আমাদের যে প্রতিরোধমূলক কার্যক্রম সেটারই অংশ। কেন তারা এইসব স্থাপনাগুলো টার্গেট করছে সেগুলো আমরা তাদেরকে গ্রেফতার করলে জিজ্ঞাসাবাদ জানতে পারবো। ডিএমপি জানিয়েছে, গত 10 মাসে ঝটিকা মিছিল, নাশকতামূলক কার্যক্রমের কারণে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ এর অঙ্গ সংগঠনের 3000-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি সব সংস্কারে রাজি, তবে নির্বাচনের আগে যেসব সংস্কার হবে না সেগুলো নির্বাচনের পর সংসদে গিয়ে সমাধান হবে, এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁয়ের সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় মতবিনিময় সভায় যোগ দেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, বিভিন্ন দলের মতভেদ থাকতে পারে, তবে এখন মুখ্য বিষয় হলো নির্বাচন। সব রাজনৈতিক দলকে নির্বাচনের দিকে আগানোর আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, বিগত 15 বছরে দেশের জনগণ ভোট দিতে পারেনি, এবারে নির্বাচনে সবাই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। ক্ষমতায় এলে কৃষি খাত সহ বিভিন্ন দিক উন্নয়নের আশ্বাস দেন মির্জা ফখরুল। আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এগুলো নাটক। মূল ব্যাপারটা হচ্ছে দেখলেন সমস্ত মানুষ এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। ঐকমত্য হয়নি এমন কোনো বিষয়ে গণভোট হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমান সংবিধানে গণভোট করার কোনো সুযোগ নেই। স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপির তৈরি ছাই এখন রক্তচক্ষু দেখায়, যা অপ্রত্যাশিত। নির্বাচন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা থাকলেও বসে নেই বিএনপি। সম্ভাব্য প্রার্থীদের দিয়ে ধানের শীষের প্রচার চালানো হচ্ছে সারা দেশে। রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনায় দলটির নেতা আমির খসরু অভিযোগ করেন, নির্বাচন নিয়ে মানুষের আকাঙ্ক্ষা তীব্র হলেও একটি পক্ষ তা বিলম্বিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা তাদের এই সমস্ত কথা বলে ঘোলাটে করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার, বিলম্বিত করার চেষ্টা করছে, তারা কি গণতন্ত্রের পক্ষের লোক? এটাকে আমি বলতে পারবো? গণতন্ত্রের পক্ষের লোক তো হতে পারে না এরা। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে, তারা কি গণতন্ত্রের পক্ষের মানুষ? হতে পারে না। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, এবার ভোট যুদ্ধ হবে ছায়ার সাথে। আমরা আওয়ামী লীগের সাথে ইলেকশন করেছি, আমরা বুঝেছি আওয়ামী লীগ কি করছে, আমরা বুঝেছি আওয়ামী লীগ কোথায় আমার ভোট নষ্ট করছে। কিন্তু এবার কিন্তু আমরা ছায়ার সাথে যুদ্ধ করছি, যে ছায়া আমাদের কর্তৃক প্রতিপালিত হয়ে, আমাদের ছায়া বড় হয়ে এখন আমাদেরকে রক্তচক্ষু দেখাচ্ছে, যাদের এটা করার কথা না। কারণ তাদের মুক্তিযুদ্ধের সময় যে হাতে রক্ত লেগেছিল, সেই রক্তের দাগ কিন্তু এখনো শুকায় নেই। নয়াপল্টনে ওলামা দলের অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, ধর্মকে পুঁজি করা রাজনীতিতে বিশ্বাসী নয় বিএনপি।
আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের জন্য গণমাধ্যম নীতিমালা সংশোধনের আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এই আশ্বাস দিয়েছেন। এদিকে ইসি সচিব জানিয়েছেন, আইনগতভাবে আমজনতার দলকে নিবন্ধন দিতে পারে না কমিশন। অনশন ভেঙে আমজনতার সদস্য সচিব তারেক রহমানকে আইনের বাইরে গিয়ে ইসি সচিবালয়ে আপিল করার পরামর্শ দিয়েছেন তিনি। গণমাধ্যম নীতিমালা সংশোধনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন সাংবাদিকদের সংগঠন বিজেসি, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফইডি। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রতিনিধিরা। জানান, ভোট কেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করার যে বাধ্যবাধকতা রাখা হয়েছে সেটি স্বাধীন সাংবাদিকতার জন্য বাধা। ভোটকক্ষে সর্বোচ্চ 10 মিনিট থাকার সীমা নিয়েও আপত্তি জানানো হয়েছে। আরপিও 84 ধারা অনুযায়ী গণমাধ্যমের উপর হামলা বা কাজে বাধা দিলে শাস্তির যে বিধান আছে তা গণমাধ্যম নীতিমালায় অন্তর্ভুক্ত করার কথাও বলা হয়। আমরা যাতে এমন কোনো কিছু না করি যাতে ভোট গ্রহণ প্রক্রিয়াটা কার্যক্রমটা নষ্ট হয়। কিন্তু যদি কোনো অনিয়ম থাকে, কোনো কেন্দ্র দখলের ব্যাপার থাকে, জাল ভোটের ব্যাপার থাকে, বা কোনো পক্ষ যদি কোনো একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে, সেক্ষেত্রে আপনি কোনো নিয়ম কার্যকর হবে বলে আমার মনে হয় না। কমিশনকে বলেছি, আর দেখেন কোনো সমস্যা তৈরি হলে কিন্তু এই সমস্ত নীতিমালার মধ্যে কিন্তু অনেক সময় আমাদের পক্ষে থাকা সম্ভব হবে না। এদিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে 6 দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। দুপুরে ঢাকা 6 আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসাইন তারেক রহমানের অনশনে সংহতি জানান। বলেন, তারেক রহমানকে বঞ্চিত করা হয়েছে, যাচাই করে পুনঃ তদন্তের আহ্বান জানান তিনি। সবার জন্য আইন সমান, আমি অনশন করি না ফাঁসি দেই, তাতে করে আমার নিবন্ধন যদি দিতে হয় তাহলে তো কালকে সবাইকেই আপনার সবকিছু দিয়ে দিতে। খতিয়ে দেখা অবশ্যই উচিত, কারণ এটা উনি নিশ্চয়ই এখানে নাটক করার জন্য 4 দিন ধরে অনশন এখানে করেন না। এদিকে গণমাধ্যমের সাথে কথা বলেন ইসি সচিব। জানান, আমজনতার দলকে নিবন্ধন দিতে পারে না কমিশন, যদিও আইনের বাইরে গিয়ে তাদের আপিলের পরামর্শ দেন তিনি। আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন। আইনের বাইরের ব্যাপারটা তো পরবর্তীতে কমিশন দেখবে, অ্যাপিল করতে তো কোনো অসুবিধা নেই। এটা আইনের সাথে আমরা সম্পর্কিত কেন করছি? নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে যাচ্ছে ইসি। প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গেজেটটা পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে নেব। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা 10 আসন থেকে নির্বাচন করতে চান। তবে উপদেষ্টা পদ থেকে কবে পদত্যাগ করবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি। বিএনপি বা কোনো দলের সাথে ঠিক কোন দলের সাথে আলোচনা হয়নি এমনটিও দাবি তার। উপদেষ্টা জানিয়েছেন, এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ঢাকা 10 সংসদীয় আসনের ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় নির্বাচন কমিশনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন আসিফ মাহমুদ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, ঢাকা থেকে নির্বাচন করবেন এটা মোটামুটি নিশ্চিত, তবে কবে পদত্যাগ করবেন সে বিষয়ে এখনো নেননি চূড়ান্ত সিদ্ধান্ত। জানালেন, ভবিষ্যতে ধানমন্ডিতেই বসবাস করবেন তিনি, তাই নির্বাচন করতে চান ঢাকা 10 আসন থেকেই। এটা নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব। কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, আলোচনা করে সেই বিষয়ে দ্রুতই আপনাদেরকে জানাবো। সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায়, তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া। জানান, বিএনপি বা অন্য কোনো দলের হয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে আলোচনা হয়নি তার। এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনের পরিকল্পনা করছেন এই উপদেষ্টা। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই, তারপরে দেখা যাক। আমার কারোর সাথে কোনো ধরনের আলোচনা হয় নাই। কেউ কোন আসন কোন রাজনৈতিক দল ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই নিব। সবকিছু ঠিক থাকলে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে শিগগিরই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন আসিফ মাহমুদ। সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য সরকার সকল স্টেক হোল্ডারদেরকে প্রস্তুত করছে এবং সকলের সহযোগিতাও চাচ্ছে। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। 3 দফা দাবিতে কর্মবিরতি পালন করছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ঘোষিত কর্মসূচির কারণে দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম থেকে বিরত থেকেছেন আন্দোলনরতরা। কেন্দ্রীয় শহীদ মিনারে এই দাবি নিয়ে অবস্থান নিয়েছেন কয়েক
হাজার শিক্ষক। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি পালনের কথা জানিয়েছেন তারা। এদিকে শনিবার শিক্ষকদের সঙ্গে পুলিশি সংঘর্ষের ঘটনায় স্বরাষ্ট্র এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন শিক্ষকরা। বছর শেষের দিকে এখন বার্ষিক পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকার কথা শিক্ষার্থী শিক্ষকদের, অথচ শিক্ষার্থীরা খুনসুটিতে ব্যস্ত শ্রেণীকক্ষে আর শিক্ষকরা অলস সময় কাটিয়েছেন নিজেদের কক্ষে। প্রাথমিক শিক্ষা দাবি বাস্তবায়ন পরিষদের ডাকা ক্লাস বর্জন কর্মসূচিতে কার্যত অচল ছিল দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়। কোথাও শিক্ষার্থী এসেছে, ক্লাস হয়নি, আবার কোথাও শ্রেণীকক্ষ ছিল পুরোটাই ফাঁকা। এর বিরূপ প্রভাব আছে শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে। আমাদের স্যারেরা যদি না পড়ায় না শিখায় তাহলে আমরা কিভাবে শিখবো? ক্লাসে আসি কিন্তু ম্যাম স্যার ক্লাস করাচ্ছেন না। এখন বছরের শেষ, আমার মেয়েটা ক্লাস 5-এ পড়ে, কিন্তু পাঠদানটা ঠিক মতো না হওয়ার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরীক্ষা সামনে আছে, এই অবস্থায় এটা বন্ধ রাখা ঠিক না। আমরা বর্তমানে আমাদের দাবি না আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বর্জন করেছি। সরকারি উন্নয়ন ডিপার্টমেন্টের সাথে যে আমাদের যে বৈষম্য, এই আমাদের বেতন বৈষম্য, আমাদের মর্যাদার বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করার জন্য আমাদের এই আন্দোলন। যেখানে আমার জীবন অন্ধকারে নিমজ্জিত, আমি কি করে তাকে উন্নত জীবনের জন্য উদ্বুদ্ধ করব? আপনি আমাকে জবাব দিন। 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নতিকরণ সহ 3 দফা দাবিতে শনিবারের কর্মসূচির পর রবিবার সকাল থেকে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন সহকারী শিক্ষকরা। দাবির বিষয়ে সরকারের ইতিবাচক সাড়া না মেলা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবার বিষয়ে অনড় তারা। আমাদের শিক্ষক ভাই বোনদের উপর যারা হামলা চালিয়েছে, অবশ্যই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে ফিরবো না। 10ম গ্রেড আমাদের দিতে হবে, 10 বছর এবং 16 বছর উচ্চতর গ্রেড এবং শতভাগ পদোন্নতি। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা শহীদ মিনারে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ। বর্তমানে প্রাথমিকের প্রধান শিক্ষকরা 10ম গ্রেডে বেতন পেয়ে থাকেন, আর সহকারী শিক্ষকরা আছেন 13তম গ্রেডে। সরকারের তরফে বলা হয়েছে 1 লাফে সহকারী শিক্ষকদের 2 ধাপ উঠিয়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু শিক্ষক নেতারা বলেন শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্যই তাদের গ্রেড উন্নত করা জরুরি। বাসা থেকে ডেকে ডেকে এনে আপনাদেরকে সচিব বানানো হয়েছে এখন। আর আমরা যখন আন্দোলন করেছি আপনারা ড্রয়িং রুমে বসে হিন্দি সিনেমা দেখেছেন, এখন আপনারা হয়েছেন সচিব। তালবানা ছেড়ে দিয়ে 24 ঘন্টার মধ্যে এই শিক্ষকদের দাবি মেনে নিন। যদি দাবি বাস্তবায়ন করা হয় আমরা প্রয়োজনে বার্ষিক পরীক্ষা পর্যন্ত শুক্রবার শনিবার সহ সকল বন্ধ দিনে আমরা ক্লাস নেব। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা আগেই হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর 6ষ্ঠ কিস্তির টাকা অন্তর্বর্তী সরকারের সময় পাচ্ছে না বাংলাদেশ। অর্থ উপদেষ্টা জানিয়েছেন এখনই IMF এর টাকার প্রয়োজন নেই। রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে তাদের কার্যক্রম দেখে অর্থ ছাড় করবে দাতা সংস্থাটি। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে কমিশনের সিদ্ধান্তও নিবে পরবর্তী সরকার। অর্থনৈতিক সংকটের কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে বাংলাদেশের $470 কোটি ঋণ নেয়ার প্রক্রিয়া শুরু হয় 3 বছর আগে। নানা দিন দরবারের পর এখন পর্যন্ত প্রতিশ্রুত ঋণের 5 কিস্তির $360 কোটি ছাড় করেছে সংস্থাটি। বাকি আছে 6ষ্ঠ ও 7ম কিস্তির টাকা। আগামী ডিসেম্বরে 6ষ্ঠ কিস্তির টাকা ছাড় করার কথা থাকলেও IMF জাতীয় নির্বাচনের আগে আর টাকা দিচ্ছে না। অর্থ উপদেষ্টার কথায়ও সেই ইঙ্গিত যে আমরা এখন কোনো প্রয়োজন নাই, ওরা রিভিউটা কমপ্লিট করে, কারণ ওরা বলছে তোমরা তো করে যাচ্ছ যে জিনিসগুলো আমরা একটু দেখতে হবে একটা রাজনৈতিক সরকার এসে কর্তৃত্বটা ধারণ করে। ওটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস যে ওরা ধারণ করার পর আমরা ফেব্রুয়ারির দিকে ইলেকশনের সাথে সাথে ওরা আবার রিভিউ আসবে, তারপর ওরা ডিসাইড করবে। 2টা কিস্তি একবারে দিয়ে দেবে। অন্তর্বর্তী সরকার প্রায় 15 লাখ সরকারি কর্মচারীর জন্য নতুন পে কমিশন গঠন করেছে। পে কমিশনে গ্রেড অনুযায়ী বেতন কত হবে এর প্রাথমিক খসড়াও করেছে কমিশন। তবে নতুন বেতন স্কেলের সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকারের আমলেই হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। একটা পে কমিশনের ব্যাপার আছে, সেটা আমরা এখন কিছু বলতে পারি না, কারণ ওটা দেখা যাবে কিটা কতদূর যায়। সেটা আগামী সরকারের দিকে, আগামী সরকারই হয়তো সেটা এসে করতে পারে, যেহেতু আমরা করেছি, ইনিশিয়েট করে ফেলেছি। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে ইউরিয়া ও টিএসপি সার কেনার সিদ্ধান্ত সহ 6টি প্রস্তাবের অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আমরা বলছি এটা আমাদের নিজস্ব আইন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
এদিকে বিএনপির সাথে বৈঠক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিনিধি দল। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত, কর ব্যবস্থা এবং সামাজিক খাতের সংস্কার জরুরি। বলেন, বিএনপি বিশ্বাস করে জবাবদিহিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ছাড়া দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। এ সময় IMF প্রতিনিধি দল বিএনপির প্রস্তাবিত নীতি, অগ্রাধিকার এবং সংস্কার ভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। বৈঠকে উভয় পক্ষের মধ্যে ভবিষ্যৎ নীতিগত সংলাপ ও সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। কুমিল্লা ৯ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত সামিরা আজিম দোলার গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে বিএনপির মনোনীত প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে। এতে দোলাসহ 18 জন আহত হয়েছেন। দুপুরে লাকসামের কান্দিরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সামিরা আজিম দোলা গাড়িবহর নিয়ে কান্দিরপাড় ইউনিয়নে গণসংযোগ করছিলেন। এ সময় অতর্কিতভাবে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের সমর্থকরা গাড়িবহরে হামলা চালায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। আহতদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন আবুল কালামের অনুসারীরা। গাইবান্ধার সাঘাটায় স্বতন্ত্র ও বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘাতের শঙ্কায় 144 ধারা জারি করেছে প্রশাসন। রাত 12টা পর্যন্ত উপজেলা শহর ও আশপাশের এলাকায় 144 ধারা বহাল থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থানীয়রা জানিয়েছেন, জেলা বিএনপির বহিষ্কৃত সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদ গাইবান্ধা 5 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান। নির্বাচনী এলাকায় দুপুরে মোটরসাইকেল শোডাউনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তার কর্মী সমর্থকরা। এ নিয়ে তাদের সাথে উত্তেজনা দেখা দেয় বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকারের অনুসারীদের। ডাকবাংলা ও হাপানিয়া সহ কয়েকটি এলাকায় নিষেধের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকারের সমর্থকদের বিরুদ্ধে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ফারুকের সমর্থকরা। এখানে যে গন্ডগোল বা মারামারি যাই হয়েছে সব আমার লোককেই মারা হয়েছে এবং এর মামলা এবং এর হামলা সহ আমাকেই বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন পর্যায় থেকে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত শাহিন শওকতের কর্মী সমর্থকরা। বিকেল 4:30টার দিকে কানসাটে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আসনটিতে বিএনপির ত্যাগী ও যোগ্য নেতাকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে। শাহিন শওকতকে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবিও জানিয়েছেন তারা। সাতক্ষীরা 3 আসনের খবরাখবরও জানবো এই মুহূর্তে। সাতক্ষীরা 3 আসনে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে আজও বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। বিকেলে কালীগঞ্জের তারালি বাজারে এই কর্মসূচি পালিত হয়। মনোনয়ন পুনর্বিবেচনা করা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ডাক্তার শহীদুল আলমের কর্মী সমর্থকরা। এদিকে কক্সবাজার 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে মোহাম্মদ আবদুল্লাহর সমর্থকরা। এ সময় টেকনাফ শহরের প্রধান সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। সমর্থকরা বলেন, গত 15 বছর আওয়ামী লীগের আমলে হামলা, মামলা সহ বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন টেকনাফে উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ। বারবার কারাভোগের পরও তাকে মনোনয়ন না দেয়ায় ক্ষুব্ধ সমর্থকরা। দাম বাড়িয়ে এবার ধান ও চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি সিদ্ধ ও আতপ চাল 50 ও 49 টাকায় কেনা হবে, আর ধান কেনা হবে 34 টাকায়। খাদ্য উপদেষ্টা জানিয়েছেন, কৃষকের স্বার্থ বিবেচনা করে ধান ও চালের দাম 1 থেকে 4 টাকা বাড়ানো হয়েছে। অন্যদিকে পেঁয়াজের বাড়তি মূল্য 1 সপ্তাহের মধ্যে না কমলে আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। প্রতি বছরের মতো মজুদ ঠিক রাখতে 7 লাখ টন ধান ও চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে 6 লাখ টন সেদ্ধ চাল, 50,000 টন আতপ চাল কেনা হবে, আর ধান কেনা হবে 50,000 টন। আগামী 20 নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত সরকার এই পরিমাণ ধান চাল ক্রয় করবে। সে অনুযায়ী গত বছরের চেয়ে 3 টাকা বাড়িয়ে সেদ্ধ চাল কেনা হবে 50 টাকায়, আর আতপ চালের মূল্য ধরা হয়েছে 49 টাকা। ধান কেনা হচ্ছে 1 টাকা বাড়িয়ে 34 টাকায়। দাম ঠিক করা হয়েছে অত্যন্ত রিয়েলিস্টিক দাম, কারণ এখানে আমরা কৃষকের স্বার্থটা দেখতে হয়েছে। কৃষকের উৎপাদন ব্যয় প্লাস তার
কিছুটা ইনসেন্টিভ প্রফিটও দিতে হবে। আমনে গতবারের চেয়ে এবার আমরা 3-4 টাকা বাড়াইছি। অর্থ উপদেষ্টা দাবি করেন চালের দাম এখন সহনীয়, খাদ্য পরিস্থিতিও সন্তোষজনক। চালের দাম কিন্তু মোটামুটি সহনীয় বলবো, যাও কিছু ভেরিয়েশন থাকতে পারে, কিন্তু চালের দাম ঊর্ধ্বগতি না। ইনফ্লেশনটি কিছুটা কমেছে, ফুড ইনফ্লেশন, কিন্তু নন ফুড ইনফ্লেশনের ব্যাপারটা একটু বেড়েছে। এই ট্রান্সপোর্ট, তারপর বাড়ি ভাড়া, এইগুলো বেড়েছে, সেগুলো এটা রিয়ালিটি আমরা স্বীকার করি। এদিকে হঠাৎ করে বাজারে পেঁয়াজের দামে আগুন, দাম ছাড়িয়েছে 120 টাকা। এই বাড়তি দাম এক সপ্তাহের মধ্যে না কমলে সরকার পেঁয়াজ আমদানির অনুমোদন দেবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। পেঁয়াজের বর্তমান যে মূল্য, আমরা এটাকে দৃষ্টি রাখছি। আমাদের কাছে 2800 আইপির আবেদন আছে। আমরা এই 2800 আইপির যদি 10%ও ছেড়ে দিই, তাহলে বাজারে আমাদের জানা মতে যে আমাদের স্থলবন্দরের ওই পারে প্রচুর পেঁয়াজ মজুদও করা হয়েছে। সো আমরা যদি এখন ছেড়ে দিই, বাজার স্বাভাবিকভাবে ধস নামবে। সো আমরা ধস নামতে চাই না, আমরা চাই যে একটা স্বাভাবিক মূল্য পরিস্থিতি বিরাজ করুক, যার ফলে আমরা আমাদের নিজস্ব কৃষি সম্ভাবনাকে কাজে লাগাই, আমাদের কৃষকদের জন্য ক্ষতিগ্রস্ত না হন, অ্যাট দ্য সেম টাইম ভোক্তারা ক্ষতিগ্রস্ত না হন। বাণিজ্য উপদেষ্টা বলেন, পেঁয়াজের ভালো ফলন হয়েছে, শিগগিরই নতুন পেঁয়াজ বাজারে আসছে, তাই দাম বৃদ্ধি অযৌক্তিক। এর পেছনের কারণ খতিয়ে দেখছে সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মেহেরপুরে বিল থেকে পদ্ম ফুল তুলতে গিয়ে প্রাণ গেছে একই পরিবারের 4 শিশু কিশোরীর। সদর উপজেলার রাজনগর গ্রামে হয় এই ঘটনা। স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে মসুরি ভাজা বিলে পদ্ম ফুল তুলতে যায় স্কুল পড়ুয়া ফাতেমা, তার বোন রাফিয়া ও তাদের চাচাতো বোন মিম ও আলিয়া। সময় মতো বাড়ি না ফেরায় তাদের খুঁজতে বের হয় স্বজনরা। এক পর্যায়ে বিকেলে বিলে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। উদ্ধার করে মরদেহ নেওয়া হয় বাড়িতে। 2 ভাইয়ের 4 সন্তান নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গত 24 ঘন্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 1195 জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে 313 এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়ে 78,543 জনে দাঁড়িয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে 155 জন, চট্টগ্রাম বিভাগে 132, ঢাকা বিভাগে 278, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 220, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 115 জন এবং খুলনা বিভাগে 114 জন, ময়মনসিংহ বিভাগে 59 জন, রাজশাহী বিভাগে 113 জন ও সিলেট বিভাগে 9 জন রয়েছেন। 24 ঘন্টায় যে 6 জন মারা গেছেন তাদের মধ্যে 2 জনের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, 2 জনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও 2 জন বরিশাল বিভাগের। দুদকের ইতিহাসে আর্থিক কেলেঙ্কারির ঘটনায় এস আলমের বিরুদ্ধে সবচেয়ে বড় মামলা করেছে সংস্থাটি। দুদকের দাবি, ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় 10,500 কোটি টাকা আত্মসাৎ করে পরে সিঙ্গাপুরে পাচার করে। এই ঘটনায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 67 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে সংস্থাটি। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক দখল করে অর্থ লুটপাটের বিস্তর অভিযোগ জমা পড়তে থাকে দুদকে। বিএফআইইউ থেকে পাওয়া সংস্থাটির এক নথি বলছে, 4 ব্যাংক থেকেই এস আলম গ্রুপ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান 1,78,000 কোটি টাকা ঋণের নামে আত্মসাৎ করেছে। এর মধ্যে শুধু ইসলামী ব্যাংক থেকেই 1,05,000 কোটি টাকা লুটপাট করেছে বলে অভিযোগ আসে দুদকে। একটি অংশের অনুসন্ধান শেষে রোববার দুদকের ইতিহাসে সবচেয়ে বড় অর্থ কেলেঙ্কারির অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে মামলা হয়েছে। ঋণের নামে ইসলামী ব্যাংক থেকে প্রায় 10,500 কোটি টাকা আত্মসাৎ করে সিঙ্গাপুরে পাচারের অভিযোগ আনা হয়। এজাহারে বলা হয়, 2017 সালে ইসলামী ব্যাংক দখলে নেওয়ার পর আত্মীয় ও অনুগত লোক নিয়োগের মাধ্যমে লুটপাট করে এস আলম গ্রুপ। এস আলম গ্রুপ এর মালিকানাধীন এস আলম রিফাইন্ড সুগার, এস আলম স্টিল লিমিটেড ও এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেড কর্তৃক ঋণের নামে গৃহীত মোট 9,283 কোটি টাকা, যা বর্তমানে সুদ আসল সহ 10,479 কোটি টাকা
এই সমুদয় টাকা আত্মসাৎ ও সিঙ্গাপুরে পাচারের অভিযোগে দুদকে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। দুদক বলছে 134টি ডিলারের মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ উত্তোলন করে এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা করা হয়। এ ঘটনায় সাইফুল আলম তার স্ত্রী সহ 67 জনকে আসামি করে মামলা করেছে সংস্থাটি। টর্চ সফটওয়্যারে জালিয়াতির মাধ্যমে 9,283 কোটি টাকা, যা বর্তমানে 10,479 কোটি টাকা আত্মসাৎ ও পরবর্তীতে হস্তান্তর রূপান্তরের মাধ্যমে অপরাধ সংগঠিত করার অপরাধে এস আলম সহ 67 জনের নামে বিরুদ্ধে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশোধন ধারায় মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। এদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত 2 কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের সম্পদের হিসাব 21 দিনের মধ্যে জমা দিতে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সিএনজি চালকের আড়ালে সংঘবদ্ধ ছিনতাই চক্র, যারা রাজধানীর বিভিন্ন জায়গায় ওত পেতে থাকে চালক ছদ্মবেশে। মূল টার্গেট সিএনজি ছিনতাই। 10-12 জনের এমন এক চক্রের সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্পট রেকি করে একদল সিএনজি চালক, সাথে থাকে ভুয়া যাত্রীও। সুবিধাজনক এবং মানুষজনের পদচারণা কম এমন স্থানে ওত পেতে থাকে দলটি। টার্গেট করা সিএনজি চালকদের সাথে গড়ে তোলে সখ্যতা। এক পর্যায়ে চায়ের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে সিএনজি ছিনতাই করে তারা। এমন এক চক্রের সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের 9 সদস্যকে গ্রেপ্তার করে ডিবি। সেই যেত না, সাথে সাথে গাড়ি তুলে দিয়ে দিত, বাসা চলে যেত। সেই যেত না, সেই হয় না, ওই কথার ভিতরে কথা দিয়ে লে যেত, সেই যেত না। সেই ছিল তো পুরো মরে যাবো, তত মার্ডার কেস খেতাম 10টা। আপনি বুঝতে পারছেন, আমরা মার্ডার করছি, আমরা চুরি করছি, অজ্ঞান করি 15-20। সিএনজি নিয়ে আপনার নিই না, মালিককে দিয়ে দিই। মালিককে কেন দেন সিএনজি? পয়সা দিয়ে দিই। কত একটা সিএনজিতে কত? 30-40। 30,000-40,000 টাকা। এই পর্যন্ত কতটা সিএনজি নিচ্ছেন? এই 15-20টা। চক্রের মূল হোতা জসিম 15 বছর ধরে চালকের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন। ছিনতাইকে বানিয়েছেন পেশা। গড়ে 2-3 দিনে একটি করে সিএনজি ছিনতাই করে তারা। ঘুমের ওষুধ খাওয়ার পরে 5-6 মিনিটের মধ্যে তাদের একটা ঝিমুনি আসা শুরু করে। এই ঝিমুনি আসার পরে যখন ঝিমুনিটা বাড়ে, তখন কিন্তু তারাই এই ড্রাইভারকে বলে যে, চাচা আপনার কি খারাপ লাগতেছে? বলে যে হ্যাঁ, আমার তো একটু খারাপ লাগতেছে। তখন তারা তাদের যে অন্যান্য যেসব সহযোগী আছে তাদেরকে বলে যে হ্যাঁ, চাচা তো অসুস্থ। তখন তারা তার কাছে আসে এবং এই গাড়িটাকে ছিনতাই করে নিয়ে যায়। ডিবি পুলিশ বলছে, বিকাশে অস্বাভাবিক লেনদেনের সূত্র ধরে চক্রটির সন্ধান পান তারা। তাদের সাথে আরও কয়েকটি চক্র জড়িত। বিকাশের দোকানের অন্তত 2টি দোকানকে আমরা বুঝতে পারছি যে তারা এটার সাথে সম্পর্কিত আছে। তারপর ভারত থেকে এই ঘুমের ওষুধগুলো আসতেছে, যারা তারা তাদের কাছে বিক্রি করছে। এইখানে আমার কাছে যে ঘুমের ওষুধগুলো আছে, ওদের ভাষ্য অনুযায়ী এই ঘুমের ওষুধগুলোর দাম হচ্ছে মোটামুটি 1 লক্ষ টাকার মতো। এবং এই 1900 ঘুমের ওষুধ দিয়ে তারা অন্তত তার কথা অনুযায়ী যে 19টা গাড়িকে তারা ধরতে পারবে। চোরাই সিএনজি 30 থেকে 40,000 টাকায় বিক্রি করা হয় আরেক চক্রের কাছে। তাদেরও আইনের আওতায় আনতে অভিযান চলমান বলছে ডিবি পুলিশ। পার্টসগুলো খুলে বিক্রি করে ফেলে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। 4 থেকে 5 দিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেয়া হবে, এমনটাই জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এর মধ্যে আমদানির জন্য 2800টি আবেদন জমা পড়েছে। উপদেষ্টারা জানিয়েছেন, আমদানি শুল্ক কমানো হবে না। কোথাও পেঁয়াজ মজুত করে রাখা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। বলেন, দীর্ঘদিন পেঁয়াজের দাম সহনীয় ছিল। 5 দিনের মধ্যে পেঁয়াজের দাম 40 থেকে 50 টাকা বৃদ্ধি যৌক্তিক নয়। এ সময় বাণিজ্য সচিব বলেন, নতুন পেঁয়াজ বাজারে এলে 1 সপ্তাহের মধ্যে দাম কমবে। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো এবং সামরিক অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। শনিবার 450 ড্রোন এবং অর্ধশত ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইউক্রেনের বিভিন্ন স্থানে। এতে প্রাণ গেছে অন্তত 7 জনের। হামলায় 2 পরমাণু কেন্দ্র সহ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শত্রুর অবস্থান লক্ষ্য করে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল, এর পাশাপাশি ছোড়া হয় ড্রোন। শনিবার ইউক্রেনের প্রায় ৭০টি স্থানে হামলা চালায় রুশ বাহিনী। মস্কো বলছে মূলত ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা ছিল এই হামলার প্রধান লক্ষ্য। সাম্প্রতিক সময়ের মধ্যে এটি সবচেয়ে বড় হামলা। রাইন এবং খেলতিনস্কির দুটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে চালানো হয় হামলা। এর পাশাপাশি পোলতাভা এবং খার্কিভের বিদ্যুৎ কেন্দ্রে মিসাইল ছোড়া হয়। হামলা চালানো হয় ইউক্রেনের গ্যাস সরবরাহ কেন্দ্রেও। দেশটির জ্বালানি সরবরাহ প্রতিষ্ঠান নাফতোগেজ বলছে গেল 1 মাসের মধ্যে এটি নবম হামলা। এটা ভয়াবহ হামলা। অর্ধশত ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা, এর মধ্যে অর্ধেকই ব্যালিস্টিক মিসাইল। আমাদের বিদ্যুৎ অবকাঠামোয় ব্যাপক ক্ষতি হয়েছে। রাশিয়ার এই বাড়াবাড়ির কারণ হলো তাদের উপর পর্যাপ্ত আন্তর্জাতিক চাপ নেই। পুতিনের উদ্দেশ্যই হলো ইউক্রেন এবং এর জনগণকে ধ্বংস করা। সম্প্রতি রাশিয়ার বিভিন্ন সামরিক অবস্থানে এফপিভি ড্রোন হামলা জোরদার করেছে ইউক্রেন। কিয়েভের দাবি শুধু অক্টোবর মাসেই 25,000 রুশ সেনা নিহত হয়েছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।